জয় জগন্নাথ। হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেস ব্লগ। আমি শহীদ, তোমরা দেখছো শহীদ ব্লগ। আর আমি দাঁড়িয়ে আছি আজকে বেলঘরিয়া এসবিএসটিসি বাস স্ট্যান্ডে। আজকে আমি আমার জার্নিটা এখান থেকে শুরু করব। থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো আমি আজকে কোথায় যাচ্ছি। আমি আজকে যাচ্ছি দীঘার সদ্য নির্মিত জগন্নাথ মন্দির দেখতে। আর সেই জন্য আমি চলে এসেছি দীঘার এসবিএসটিসি বাস স্ট্যান্ডে। টিকিট কেটে নিয়েছি, পার হেড টিকিট পড়ছে আমাদের 145 টাকা করে। এই বাসটা পুরো নিউ দীঘা অব্দি যায়, তো আমরা একদম এই বাসে চেপে সোজা চলে যাব নিউ দীঘা অব্দি। এই যে বাসটা আছে, এই বাসে এই 190 কিলোমিটার যেতে সময় লাগে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। আমরা এই বাসটার পুরো জার্নিটা এনজয় করব আর দেখবো আমাদের নতুন জগন্নাথ মন্দির, ভারতের দ্বিতীয় বৃহত্তম আর সম্ভবত ওয়েস্ট বেঙ্গলের বৃহত্তম জগন্নাথ। তো বলো জয় জগন্নাথ, আর চলো যাত্রা শুরু করি। যাক, আফটার অল আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। 1 ঘন্টা 40 মিনিট মতন সময় লেগে গেল কোলাঘাট পৌঁছাতে। মেনলি একজন সড়ক থেকে ওঠার কথা ছিল, সে বাসটা মিস করে, আর সেই জন্যই বাসটা কিছুক্ষণ ওখানেও দাঁড়িয়ে ছিল, যার জন্য এখন বাজে প্রায় 8:15, একটু লেট হয়ে গেল পৌঁছাতে। ইউজুয়ালি অন্য সময় ওই 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কোলাঘাট পৌঁছে যায়, আজকে প্রায় লেগে গেল 1 ঘন্টা 40 মিনিট। এই হচ্ছে আজকের দিনের প্রথম চা। বাইরে প্রচুর রোদ উঠেছে। কোলাঘাটে আমাদের একমাত্র স্টপ, কারণ এই বাসটা ওয়ান স্টপ বাস, সোজা এখানে দাঁড়িয়েছে কোলাঘাটে। আবার নেক্সট টাইম দাঁড়াবে দীঘাতে গিয়ে, যদিও কাঁথি বাইপাসে একবার দাঁড়ায়, বাট খুব কম সময়ের জন্য। তো চা কেনাটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি কখনো আসছো তো এখান থেকে চা খেতে পারো, ব্রেকফাস্ট করতে পারো, কারণ আর কিন্তু সময় পাওয়া যায় না। যদিও আমরা ব্রেকফাস্টের জন্য কেক নিয়ে নিচ্ছি, বাসে বসে বসে খেয়ে নেবো। আর এই হলো অরূপ। তো বাসের সিটিং কিরকম লাগছে? সিটিং ভালো। আর বাসটা দেখলাম ভেতরে রং ফং করেছে, সিট ফিট কোনো জায়গায় ফাটা নেই। সরকারি বাসে আমরা যা দেখি সিট ফাটা, ভেতর থেকে কুশন বেরিয়ে গেছে, এই বাসটা কিন্তু একদমই সেটা নেই। বেশ ভালো লাগছে জার্নিটা করে। এর আগের বারে যখন এসেছিলাম তখনও বাসটার অবস্থা খুব একটা ভালো ছিল না, বাট এবার দেখছি বেশ ভালো একটা বাস দিয়েছে। তো এই বাকি যে বাসগুলো দেখতে পাচ্ছ, এটা তো বেসরকারি বাস, এটা মোটো এসবিএসটিসির বাস না। বাট আমার বাসের সামনে আরেকটা বাস আছে, ওইটা কিন্তু এখনো পর্যন্ত পুরোনোই আছে। যাক, আফটার অল আমরা পৌঁছে গেছি দীঘার জগন্নাথ ধামে। টাইম আপডেট 11:35, প্রায় 5 ঘন্টার উপরে লেগে গেল। যাই হোক, আফটার অল পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ পেছন দিক দিয়েই আমাদের বাস চলে যাচ্ছে। এবার আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা চলে যাব মন্দিরের দিকে। A few moments later. এই দেখতে পাচ্ছ আমার সামনেই রয়েছে জগন্নাথ ধাম। আর এই দেখতে পাচ্ছ জগন্নাথ ধামের চৈতন্য দ্বার। যে চৈতন্য দ্বার আগে তৈরি হচ্ছিল, সেই চৈতন্য দ্বার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আর ঠিক চৈতন্য দ্বারের মাঝখান বরাবর আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ ধাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে মেন গেট আছে, সেখান দিয়ে কিন্তু কোনো এন্ট্রি নেই। এন্ট্রি আছে গেট নাম্বার 6 দিয়ে। এখানে বড় বড় করে এই ঠিক এই জায়গাটাতে লেখা আছে যে এন্ট্রি থ্রু গেট নাম্বার 6। এন্ট্রি কিন্তু গেট নাম্বার 6-এ। তো যদি ওল্ড দীঘার তরফ থেকে আসছো তাহলে মন্দিরের ঠিক আগের রাস্তাটাই হচ্ছে গেট নাম্বার 6-এ যাওয়ার রাস্তা। যদি নিউ দীঘার থেকে আসছো তাহলে মন্দিরটা ক্রস করার পরের যে রাস্তাটা পড়ছে সেটাই হচ্ছে গেট নাম্বার 6-এ যাওয়ার রাস্তা। বড় বড় করে দেওয়া আছে, তো ভুল হওয়ার কোনো চান্স নেই। আর একদম আমরা চলে এসেছি ঠিক মেন গেটের সামনে। মেন গেট দিয়ে এই মুহূর্তে এন্ট্রি বন্ধ আছে, হয়তো ইন ফিউচার ওপেন করে দেওয়া হবে। আপাতত সিকিউরিটি রিজনে মেন গেটটা দিয়ে বন্ধ, শুধু একটাই মাত্র গেট দিয়ে ঢুকতে দিচ্ছে, গেট নাম্বার 6। জগন্নাথ ধামের অপোজিটেই দেখতে পাচ্ছ এই যে একটা খুব সুন্দর পুকুরের মতন। অ্যাকচুয়ালি এটা একটা লেক, আর্টিফিশিয়াল লেক তৈরি করা হয়েছে। ভেতরে না গিয়েও চাইলে তোমরা কিন্তু একদম জগন্নাথ ধামের অপোজিটের এই বেঞ্চগুলোতে বসে লম্বা সময় ধরে এই মন্দির কিন্তু দর্শন করতে পারবে। শুধু ওই জায়গাটা নয়, এই সাইডটাও কিন্তু। এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেশনের দিকে। মানে এখান থেকে স্টেশন থেকে নেমে তোমরা ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে এই বরাবর গিয়ে সোজা কিন্তু তোমরা
পৌঁছে যেতে পারো জগন্নাথ ধামে। একদম মন্দিরের পাশেই কিন্তু স্টেশন। এই পুরো রোডটা আপাতত 6 নম্বর গেট অবধি চলছে। 5 নম্বর গেট হলো মেন গেট। পার্কিং এর প্রবলেম থাকার জন্য এখনো পর্যন্ত 5 নম্বর গেটে কোনো এন্ট্রি নেই, পুরোটাই 6 নম্বর দিয়ে এন্ট্রি করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু বড় বড় গাড়ি যাচ্ছে, ভেতরে কনস্ট্রাকশনের কাজ এখনো পর্যন্ত চলছে। মন্দির কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ফন্টটা তো দেখে নিলাম, এবার আমরা যাচ্ছি এন্ট্রি গেটের দিকে, মানে ভেতরে কিভাবে প্রবেশ করতে হচ্ছে, কি নিয়ে ভেতরে যাওয়া যাচ্ছে, কি নিয়ে ভেতরে যাওয়া যাচ্ছে না, তা পুরো ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। আমার এক্স্যাক্টলি ডান দিকটা হচ্ছে পুরো পার্কিং, আর বাঁ দিকটা হচ্ছে পুরো মন্দির এরিয়া। যেহেতু পার্কিং এরিয়া ক্রিয়েট করা হচ্ছে এই সাইডে, সেই জন্যই এদিক থেকে আপাতত মন্দির কিন্তু এন্ট্রি গেট হিসেবে রাখা আছে। ইন ফিউচার ওটা হয়তো মেন গেট থেকেই হবে। আর পার্কিং কিন্তু যথেষ্ট বড় পার্কিং পাচ্ছ, তো যারা গাড়ি নিয়ে আসছো, বাইক নিয়ে আসছো, তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। আর যদি বাস নিয়ে আসছো তাহলে একদম ওল্ড দীঘায় ঢোকার আগে একটা পার্কিং আছে, সেখানেই রাখতে হবে। এই দেখতে পাচ্ছ ডালা আর্কেড রয়েছে, এইখানেই কিন্তু জুতো খুলে তারপরে তোমাদের ভেতরে যেতে হবে। তো জুতো কিন্তু এইখানেই খুলতে হবে, এটা হচ্ছে লাস্ট। এখান থেকে ডালা নিয়ে জুতো খুলে ভেতরে যেতে হবে। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোকেন। ডালা আর্কেডে গেলে তোমরা সরাসরি যখন জুতো দেখাবে, জুতো দিলে একটা ব্যাগ, জুতোর জন্য একটা ব্যাগ দেবে, সেই ব্যাগটা জমা দিলে জুতো ভরে, তারপরে এই টোকেনটা দেবে। এই টোকেনটা আবার যখন তোমরা নিয়ে ফেরত আসবে তখন কিন্তু জুতোটা ফেরত পেয়ে যাবে। তো অ্যাটলিস্ট দেখা গেল যে জুতো রাখার ব্যবস্থাটা কিন্তু যথেষ্ট ভালো। আর একদম যেখানে ডালা আর্কেডটা আছে ঠিক তার উল্টো দিকের এই হলো গেট, এই হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে পুরো মন্দির চত্বরটা কিন্তু একদম সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে এবং মোটামুটি ফাঁকাই আছে, খুব বিশেষ ভিড় নেই। দীঘাতে গরম আছে প্রচণ্ড বেশি, রোদ আছে খুব বেশি। এই আমরা চলে এলাম মন্দিরের ভেতরে। মন্দিরের বাইরেই অনেক রকম রেস্ট্রিকশন দেওয়া আছে। মোবাইল ফোন নিয়ে যাওয়া যায় ভেতরে, বাট মোবাইল সাইলেন্ট মোডে রাখতে হয়। মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা একদম বারণ। আর এই যে চারপাশটা দেখতে পাচ্ছ, কিছু টেম্পোরারি কনস্ট্রাকশন দেখতে পাওয়া যাচ্ছে, সম্ভবত 30 তারিখ যেদিনটা ওপেন হয়েছে হয়তো সেই জন্য তৈরি হচ্ছিলো, এখন সেগুলোকে খুলে ফেলা হচ্ছে আর নতুন কনস্ট্রাকশন চলছে। আশা করছি 1 থেকে 1.5 বছরের পর যদি তোমরা আসছো তাহলে ততদিনে পুরো কনস্ট্রাকশনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। এই যে পুরো জায়গাটা কমপ্লিটলি বাঁধানো আছে মন্দিরে যাওয়ার জন্য। আমার পেছনেই দেখতে পাচ্ছ সিংহদ্বার। আমরা সিংহদ্বার দিয়ে ভেতরে চলে এসেছি। আর ভেতরে চলে আসার পরেই এই দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক তৈরি করা হয়েছে পুরো মন্দিরের চারদিকে। যে মেন মন্দির আছে সেই মেন মন্দিরের কিন্তু হাইট প্রায় 65 মিটার। 2000-এর কাছাকাছি আর্টিশিয়ানস মানে আর্টিস্টরা মিলে এই টোটাল মন্দিরটাকে বানিয়েছে। এই টোটাল মন্দিরটা 20 একর জায়গার ওপর কিন্তু তৈরি হয়েছে। পুরোটাই দেখতে পাচ্ছ পদ্মের গাছে কিন্তু একদম ভর্তি। ভেতরটা খুব সুন্দর সুন্দর পাথর দিয়ে তৈরি করা। যেহেতু এখন খুব গরম সেই জন্য একটু পায়ে লাগছে বলতে পারো, কিন্তু আদারওয়াইজ যখন সন্ধ্যার সময় বা বিকেলবেলা আসবে আমার ধারণা খুব সুন্দর লাগবে। এই পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটার কিন্তু পুরো মন্দিরটা মেনলি বেলে পাথরের তৈরি। এই পুরো জায়গাগুলো হচ্ছে বেলে পাথরের তৈরি। আর পুরো মন্দিরটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং নানান দেবদেবীর মূর্তি দিয়ে কিন্তু সাজানো। এছাড়া এরকম কিন্তু কলকার আর্টও তোমরা অনায়াসে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই কিন্তু বিশ্রামরত অবস্থায় বিষ্ণু মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে। হয়তো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে কারণ চারিদিকে বড় বড় ফ্যান চলছে। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলে ভোগ মন্দির। এই হচ্ছে মেন মন্দির, এখানেই কিন্তু এর পরেই হচ্ছে ঠিক গর্ভগৃহ। ভোগ মন্দিরে ঢোকার জন্য দেখতে পাচ্ছ এই দিকে একটা রাস্তা আছে, আবার এই সাইডেও কিন্তু রাস্তা আছে। দেখতে পাচ্ছ সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড ভালো, কারণ প্রত্যেকটা স্টেপ খুবই কম, মানে খুবই ছোট ছোট। তো যদি কোনো বয়স্ক কেউ হয় তারাও কিন্তু অনায়াসে এই সিঁড়িগুলো ব্যবহার করে এই মন্দির দর্শন করতে পারবে।
সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে বলে জগমোহন। এইখানেই কিন্তু এটা জাস্ট গর্ভগৃহের ঠিক আগের জায়গা। দেখতেই পাচ্ছ বড় বড় থাম দিয়ে খুব সুন্দর করে কিন্তু পুরো জায়গাটাকে সাজানো হয়েছে। থামের মধ্যে রয়েছে খুব ভালো রকমের কলকা, আর পুরো যে জায়গাটা আছে পুরোটা হোয়াইট মার্বেল দিয়ে বানানো। অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে। সোজা তাকালে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের কিন্তু দর্শন পাওয়া যাচ্ছে অনেক দূর থেকে। দেখতেই পাচ্ছ একসাথে বিরাজমান জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা। পিছনে রয়েছে সাদা রঙের কাঠের মূর্তি, সামনে রয়েছে পিতলের মূর্তি। অতুলনীয় অতুলনীয় দৃশ্য। এই আমরা জাস্ট বেরোলাম গর্ভগৃহ থেকে জগন্নাথ প্রভুর দর্শন করে। অসাধারণ ভালো দর্শন হয়েছে। প্রচুর প্রচুর রোদ রয়েছে। প্রত্যেকদিন সকাল 5টা থেকে দুপুর 1টা, বিকেল 3টে থেকে রাত্রি 8টা অবধি মন্দির খোলা থাকে। এই দেখতে পাচ্ছ আমার পেছনে গর্ভগৃহ। অলরেডি তোমাদের ভেতরটা তো পুরো দেখিয়ে দিচ্ছি, এবার বাইরে থেকে পুরোটা দেখিয়ে দিই যে কিভাবে তোমরা প্রবেশ করবে আর কোথায় কি আছে। এই হলো সিংহদ্বার। সিংহদ্বারের পর আরেকটা দ্বার যেখানে বিশ্রামরত বিষ্ণুমূর্তি আমরা দেখেছি। আর তারপরেই হচ্ছে এটা হচ্ছে ভোগ মন্দির, তারপর নাট মন্দির, এই হলো জগমোহন, আর এই হচ্ছে গর্ভগৃহ। গর্ভগৃহের ভেতরেই কিন্তু আর উপরে দেখতে পাচ্ছ সেই ধ্বজা, যেমন পুরীতে ধ্বজা থাকে সেরকম ধ্বজা উড়ছে। আর এই ধ্বজাও কিন্তু পুরীর মন্দিরের মতন প্রত্যেক দিন এইখানেও চেঞ্জ হবে। তো তোমরা যখন সন্ধ্যেবেলায় আসবে অবশ্যই কিন্তু সেইটাও দেখতে পাবে। তো এখানেও টোটাল 4টে দ্বার। সিংহদ্বার যেখান থেকে আমরা ভেতরে ঢুকেছি, তারপরে উত্তর দিকে রয়েছে গজদ্বার মানে হাতি, পশ্চিম দিকে আছে ব্যাঘ্র মানে বাঘ, আর দক্ষিণ দিকে হর্ষ মানে ঘোড়া। এই 4টে দ্বারই কিন্তু রয়েছে। আপাতত শুধুমাত্র সিংহদ্বার দিয়ে প্রবেশ সম্ভব। যেমন ওইদিকে দেখালাম সিংহদ্বার, গজদ্বার, তেমন এই হলো অশ্বদ্বার। দেখতেই পাচ্ছ দুটো ঘোড়ার মূর্তি বসানো আছে। এই হচ্ছে দক্ষিণ দ্বার। আমাদের দুজনের আজকের যা এক্সপিরিয়েন্স হলো তাতে আমরা প্রেফার করব যে অবশ্যই যখনই তোমরা আসছো একটু বিকেলের দিকে আসো। বিকেলে এসে জগন্নাথ দেবের দর্শন করো। এই মুহূর্তে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, আর সন্ধ্যেটা খুব সুন্দর লাইটিং হয়, সেটা উপভোগ করো। অ্যাটলিস্ট গরম থাকাকালীন কিন্তু এরকম টাইমে এলে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হবে, কারণ প্রচুর গরম আছে। আর এই আমার পেছনে দেখতে পাচ্ছ দীপস্তম্ভ, ছটা টোটাল 12টা দীপস্তম্ভ আছে। এই দীপস্তম্ভগুলোতে কিন্তু দীপ প্রজ্বলন করা হয় প্রত্যেক দিন। এখানে দেখতে পাচ্ছ রথ দাঁড় করানো আছে, কারণ রথ খুব কাছাকাছি। জুলাই মাসের 27 তারিখ কিন্তু রথযাত্রা। আমরা চেষ্টা করব সেই সময় একবার এখানে এসে এখানকার রথযাত্রা কীরকম হয় সেটা দেখার। আফটার অল আমাদের জগন্নাথ ধাম দর্শন শেষ হলো। দেখতেই পাচ্ছ পুরো কালো দেখাচ্ছে, কারণ সূর্যটা পুরো পেছন দিকে আর আমি একদম সামনের দিকে হাঁটছি। জগন্নাথ ধাম পুরো মন্দিরটা খুব খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা সব কিছু দেখলাম। এবার আমরা এখান থেকে বেরোবো। আমাদের কাছে অলরেডি জুতো সেই টোকেনটা আছে। টোকেনটা দেখিয়ে আমরা আগে জুতো কালেক্ট করব, তারপরে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি যেটি অপোজিট সাইডে তৈরি করা আছে, একবার সেটা দর্শন করতে। এবার আমরা যাচ্ছি জগন্নাথ দেবের যেটা দীঘাতে মাসির বাড়ি বানানো হয়েছে সেইটা দর্শন করতে, কারণ ওটা দর্শন করা হয়ে গেলেই আজকের আমাদের ট্রিপ শেষ হয়ে যাবে। জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে আসছে যদি বয়স্ক সঙ্গে কেউ থাকে, মন্দির থেকে মাসির বাড়ির যে ডিস্টেন্স খুব একটা বেশি না, খুবই কম। কিন্তু বয়স্ক যদি কেউ থাকে, যদি হেঁটে না আসতে পারে, তাহলে কিন্তু ওখানে টোটো পাবে। 5 জন 20 টাকা করে, মানে 100 টাকা। যদি রিজার্ভ করো তাহলে টোটাল গাড়িটার ভাড়া নেবে 100 টাকা। জগন্নাথ দেবের মাসির বাড়ি বলতে যে জায়গাটা বোঝানো হচ্ছে, একদম তার একটা বড় সাইনবোর্ড পাবে জগন্নাথ দেবের মাসির বাড়ি। সেখান দিয়ে কিন্তু সোজা সমুদ্রের ধারের দিকে যদি তোমরা এগোতে থাকো, তাহলেই এখানে দেখতে পাবে একটা অলরেডি পুরনো জগন্নাথ মন্দির আছে। সেইখানেই কিন্তু আসবে এই রথগুলো। সামনেই দেখছো রথ আসছে, ওই রথগুলো মন্দির থেকে শুরু করে কিন্তু এই অবধি পৌঁছাবে। আর বাকি রোদের তো ক্যাহি কেনা, প্রচুর রোদ্দুর। এইটাই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে এখানে তৈরি করা হয়েছে। আর পাশেই রয়েছে একটা জগন্নাথ মন্দির। এই যে মন্দিরটা আছে এটা দেখে বোঝা যাচ্ছে এখন বন্ধ আছে, বন্ধই থাকে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে কিন্তু এই জায়গাটা তোমরা দর্শন করতে পারবে।
এই আমার পেছনেই রয়েছে পুরনো জগন্নাথ দেবের মন্দির। আর এই দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট পুরনো। এই মন্দিরটা তৈরি হচ্ছে 1410 সালে, মানে বাংলার। আর এই মন্দিরে কিন্তু মা কালী লোকনাথ বাবার সঙ্গে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীও কিন্তু বিরাজমান। এই দেখতে পাচ্ছ আমরা জগন্নাথ ঘাটে একবার নেমে এসেছি। চারিদিকে প্রচুর লোক আছে এবং স্নান করছে। টাইম আপডেট প্রায় 2:30 মতন, কিন্তু মানুষের মধ্যে কিন্তু মানে উচ্ছ্বাসের অভাব নেই। আর জোয়ার চলছে, অনেক যথেষ্ট বড় বড় ঢেউ আসছে। কিন্তু আজকে তো আমরা স্নান করতে পারবো না, একেবারেই আমাদের কাছে সেরকম কোনো অপশান নেই, কারণ আমরা এক্ষুনি ফিরে যাব। আমরা জাস্ট একবেলার জন্য আজকে দীঘা এসেছি। A few inches later. আফটার অল লাঞ্চ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেছনে সানি হোটেল। এই যে পাশের কাউন্টারটা দেখতে পাচ্ছ, এখান থেকে বাস পাওয়া যায়, মানে বাসের টিকিট কাটা যায়। তো আমরা এখান থেকে বাসের টিকিট কাটলাম, আর তারপরে এই সানি হোটেল থেকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি। 3:30-এর বাস আছে এখান থেকে এসপ্ল্যানেড, তারপর আমরা সোজা যাবো বাড়ি। তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। দীঘার নতুন যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের সমস্ত ইনফরমেশান পেয়ে গেছো। যদি কোনো রকম ইনফরমেশান কম থাকে বা কোনো কিছু জানতে চাও, অবশ্যই কমেন্টে বলবে, আমরা তার ডেফিনিট আনসার অবশ্যই দিয়ে দেবো। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ দ্য আল সিজন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট শরীর, বাই বাই।